আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা রসায়নের আরেকটি নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। অলরেডি থাম্বনেইল এবং টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী নামের যে চ্যাপ্টারটা আছে বা পিরিয়ডিক টেবিল, এই অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। তো এই অধ্যায়ের স্টার্টিংয়ে বেশ কিছু থিওরি কথা বলা আছে, সেই কথাগুলো নিয়ে আলোচনা শুরু করব। ইনশাল্লাহ সামনের দিকে আমরা আগাতে থাকবো। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে তুমি কিছু শিখতে পারো এবং তোমার ফ্রেন্ডরাও কিছু শিখতে পারে। তো দেখো, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকে আমরা শুরু করব পর্যায় সারণী অধ্যায়। কোন অধ্যায় বললাম? পর্যায় সারণী। দেখো, পর্যায় সারণী অধ্যায়টা শুরু করার আগে কিছু আমি কথা বলি। এই যে পর্যায় সারণী জিনিসটা কি? তোমার বাসায় কাপড় গুছিয়ে রাখার জন্য একটা আলমারি আছে না, বা বিভিন্ন থালা বাসন গুছিয়ে রাখার জন্য মিড সেফ, অথবা বিভিন্ন ধরনের তোমার যেই সাজিয়ে রাখার জিনিসগুলো আছে সেগুলো। আবার যদি বলি তোমার বই পুস্তক গুছিয়ে রাখার জন্য একটা পড়ার টেবিল আছে। তার মানে কি, তোমার একই রকমের যে জিনিসগুলা সেগুলা সাজিয়ে রাখার জন্য সবটারে কি আলাদা আলাদা একটা করে কি আছে, ইনস্ট্রুমেন্ট আছে। ঠিক তেমনি রসায়নের যে মৌলগুলো আছে, এই মৌলগুলাকে যেখানে সাজিয়ে রাখা হয় সেই জিনিসটাকে বলা হয় কি? পর্যায় সারণী। তাহলে পর্যায় সারণী জিনিসটা কি? রসায়নের যে মৌলগুলো আছে এগুলাকে যেখানে সাজিয়ে রাখা হয় সেটাকে কি বলা হয়? পর্যায় সারণী। ঠিক আছে? এখন দেখো, এই যে পর্যায় সারণীটা, এই পর্যায় সারণী কি একদিনে আসছে? তুমি একটু চিন্তা করে দেখো, মৌল তো সবগুলো আর একদিনে আসেনি। আমরা তৃতীয় অধ্যায়ে দেখছিলাম মৌল টোটালে কয়টা? 118টা, তাই না? এই 118টা মৌল তো আর একদিনে আসেনি, বিভিন্নভাবে ধীরে 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 আসছে। তার মানে এই পর্যায় সারণীটাও একদিনে আসেনি, পর্যায় সারণীও কি ধীরে ধীরে আসছে। তুমি একটা কম্পিউটারের কথা চিন্তা করো। প্রথমে যে কম্পিউটারটা আবিষ্কার হয়েছিল সেটা কি একটা বিশাল বড় ঘরের সমান, সেটা ধীরে 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 কাস্টমাইজ হইতে হইতে এখন ছোট্ট একটা হাতের মুঠোয় চলে আসছে, তাই না? ঠিক তেমনই এই পর্যায় সারণীটাও আমরা বর্তমানে যে আধুনিক পর্যায় সারণীটা দেখি, এটা একদিনে আসেনি। এটা প্রথমে বিভিন্নভাবে এটা তৈরি করা হয়েছে, সেটাকে আবার কাস্টমাইজ করতে 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 আজকের এটাতে আসছে। তো এটা কিভাবে আসলো, এটা নিয়ে আমাদের আজকে কথা বলবো। তো দেখো, প্রথমে বেশ কিছু মৌল আবিষ্কার হয়েছে, প্রায় 33টি মৌল আবিষ্কার হওয়ার পরে। কয়টি মৌল বললাম? 33টি মৌল আবিষ্কার হওয়ার পরে একজন বিজ্ঞানী চিন্তা করলেন যে এই মৌলগুলো এরকম এলোমেলোভাবে থাকলে এগুলাকে তো আমাদের মনে রাখা কঠিন, তাহলে এগুলাকে কিছু অবশ্যই কি করতে হবে, একটু গুছিয়ে রাখতে হবে। সেই গুছিয়ে রাখার জন্য এই 33টি মৌল নিয়ে একজন বিজ্ঞানী পর্যায় সারণী তৈরির একটা চিন্তা ভাবনা করেন। সে বিজ্ঞানীটার নাম কি? বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে। কি নাম বললাম? বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে। বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে 1789 সালে, কত সালে বললাম? 1789 সালে এই যে 33টি মৌল আবিষ্কৃত হয়েছে, এই 33টি মৌলকে প্রথমে তিনি ধাতু এবং অধাতুতে ভাগ করলেন। কি কি মৌল নিয়ে শুরু করছিলেন? তার মৌলগুলো ছিল অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেনের পর আছে ফসফরাস, ফসফরাস, এরপরে আছে মার্কারি, জিঙ্ক, সালফার ইত্যাদি। জিঙ্ক, সালফার ইত্যাদি মৌলগুলো নিয়ে তিনি তার এই যে ধাতু এবং অধাতুতে ভাগ করা শুরু করেন। তাহলে মোট এইরকম মৌল, এই মৌলগুলোর নাম তোমাদের বই উল্লেখ করা আছে, যার কারণে আমি একটু লিখলাম। এরকম মোট 33টি মৌল নিয়ে তিনি কাজ শুরু করেন এবং তিনি কি করেন, এই মৌলগুলোকে
ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করেন। ঠিক আছে, তো তিনি যখন মৌলগুলোকে ধাতু এবং অধাতুতে ভাগ করলেন তখন বিজ্ঞানীরা এটাকে আরও কিভাবে সংক্ষিপ্ত করা যায় বা কিভাবে আরও গুছিয়ে আনা যায় সে নিয়ে চিন্তা ভাবনা শুরু করলেন। যেহেতু কাজ শুরু হয়েছে তার মানে কি এটা একটা এর কি কাস্টমাইজ চলতেই থাকবে, কোনো কিছু তো শেষ হয় না। শেষ হয় কি? শেষ হয় না, তার আরও উন্নতি হইতেই থাকে। তো বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে যখন 1789 সালে এই অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার ইত্যাদি 33টা মৌল নিয়ে ধাতু এবং অধাতুতে ভাগ করলেন, ঠিক তখনই বিজ্ঞানীরা এটা নিয়ে আরও গবেষণা শুরু করলেন। তো এটা নিয়ে যখন গবেষণা শুরু করলেন তখন কি হইল দেখো, তারপরে ঠিক তার দীর্ঘদিন পরে প্রায় তোমার 40 বছর পরে একজন বিজ্ঞানীটার নাম কি? ডোবে রায়নার। বিজ্ঞানী ডোবে রায়নার কত সালে? 1829 সালে। 1829 সালে এই পর্যায় সারণী নিয়ে তিনি আরেকটা মতবাদ দিলেন। তিনি কি মতবাদ দিলেন? তিনি মতবাদ দিলেন যে 3টি করে মৌল যদি আমরা তাদের পারমাণবিক ভর আকারে সাজাই তাহলে তাদের প্রথম এবং দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা এর কাছাকাছি, এবং তিনি এর নাম দিলেন ত্রয়ী সূত্র। তার সাথে সাথে তিনি আরও বললেন 3টি করে মৌল একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী ডোবে রায়নার কি করলেন মনে রাখবা, ডোবে রায়নার মানেই 3 ডিজিটটা মনে রাখবা যে কি বিজ্ঞানী ডোবে রায়নার মানেই 3। তিনি কি করছিলেন? তিনি বলছিলেন 3টি করে মৌল একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে কি 3টি করে মৌল একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে। এবং তিনি আরেকটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে 3টি মৌলের পারমাণবিক ভর মানে একই বৈশিষ্ট্যের 3টি মৌলের মধ্যে প্রথম এবং তৃতীয় মৌলের, তাহলে কি বললাম, একই বৈশিষ্ট্যের 3টি মৌলের মধ্যে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর এর গড় দ্বিতীয় মৌলের ভরের যোগফলের অর্ধেক। আসলে এখানে গড় না, গড় বলতে 3টা বোঝাই, দাঁড়াও, ভরের যোগফলের অর্ধেক, এ কথাটা তোমরা লেখো। যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা তার কাছাকাছি। এই যে যিনি একটা কথা বলছেন, এই কথাটা, এটার নাম দেন তিনি ত্রয়ী সূত্র। তাহলে একেই ত্রয়ী সূত্র বলা হয়। তাহলে কি বললাম, একই বৈশিষ্ট্যের 3টি মৌলের মধ্যে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল বা ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা তার কাছাকাছি, একে কি বলা হয়? ত্রয়ী সূত্র বলা হয়। শুধু ত্রয়ী সূত্র না, একে ডোবে রায়নার ত্রয়ী সূত্র বলা হয়। একে ত্রয়ী সূত্র বলা হয় বা ডোবে রায়নার ত্রয়ী সূত্র বলা হয়। ওকে, এখন দেখো এই যে 3টি করে যে মৌলের কথা বললাম, এই মৌলগুলা
তিনি প্রথমে তিনটা মৌল নিয়ে কাজ শুরু করেছিলেন। তিনি প্রথম যে তিনটা মৌল নিয়ে কাজ শুরু করেছিলেন সেই তিনটা মৌলের নাম একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে তিনি প্রথম যে তিনটা মৌল নিয়ে কাজ শুরু করেন সেগুলো হচ্ছে ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে আয়োডিন। কি বললাম? ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ক্লোরিনের সংকেত Cl, ব্রোমিনের সংকেত Br, আয়োডিনের সংকেত ক্যাপিটাল I। এখানে দেখো তিনি কিভাবে করছিলেন, এই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে, ঠিক আছে? যেহেতু এরা একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে, তাহলে এদের কি হবে? বিজ্ঞানী ডোবের আয়নের মতে এদের কি হবে? এদের যে পারমাণবিক ভরগুলো আছে তার প্রথম এবং তৃতীয়টার পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয়টার সমান হবে। ক্লোরিনের কত? 35.5। আয়োডিনের কত? 127। তাহলে এখন দেখো 127 এবং 35.5 যোগ করলে কত হয়? 127। এর সঙ্গে এটা যোগ করো, দেখো কত হয়। তাহলে 125, 150, 57, 157 কত হয়? 157.5। এটাকে এখন ভাগ করো তো কত আসে দেখো তো। 157.5কে এটাকে 2 দ্বারা ভাগ করো। 2 দ্বারা ভাগ করলে কত আসবে? ধরো 158, তার মানে 59, অ্যারাউন্ড 79। তাহলে অ্যারাউন্ড যদি 79 আসে, আয়োডিনের পারমাণবিক ভর কত আমরা জানি? 127, তাই না? তাহলে দেখো এই যে 79 আসলো, ব্রোমিনের পারমাণবিক ভর 79.9। তার মানে দেখো তিনি যে কথাটা বলছিলেন যে একই বৈশিষ্ট্যের তিনটি মৌলের মধ্যে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা তার কাছাকাছি। এখানে দেখো তো ক্লোরিনের যে পারমাণবিক ভর আছে এটা এবং আয়োডিনের যে পারমাণবিক ভর আছে এটা, এই দুইটা যোগ করে ভাগ করে আমরা যেটা পাইছি, কত পাইছি? 79। ব্রোমিনের ভর কত? 79.9। তার মানে কি দেখো তো, এখানে যে আমরা তিনটা মৌল পাইছি বা তিনটা মৌল নিয়ে যিনি কাজ শুরু করেছিলেন তার এই বৈশিষ্ট্যের সঙ্গে তিনটা মৌল মিলছে জন্যই তিনি এটার নাম কি দিচ্ছেন? ত্রয়ী সূত্র। বুঝতে পারছো? তো এখন ত্রয়ী সূত্র আসলো, কিন্তু পর্যায় সারণীকে এখন আমরা পাইছি? এখনো কিন্তু পর্যায় সারণী পাইনি। তার মানে আমাদের আরো কথা যেগুলো আছে সেগুলো আরো জানতে হবে। তখন এই ত্রয়ী সূত্রের পরে বিজ্ঞানীরা আরো এটা নিয়ে গবেষণা শুরু করলেন। শুরু করার পরে ঠিক এই যে ডোবের আয়নার 1829 সালে যে ব্যাখ্যাটা দিয়েছিলেন তার কিছুদিন পরে 1864 সালে, তোমরা এটা একটু তুলে নাও, আমি একটু মুছে দিব। কি ব্যাপার করবে এরকম হওয়ার তো কথা না। 1864 সালে নতুন আরেকজন বিজ্ঞানী, 1864 সালে নিউল্যান্ড, বিজ্ঞানী নিউল্যান্ড 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড একটা কথা বলেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পরমাণুর বৈশিষ্ট্য তার অষ্টম পরমাণুর বৈশিষ্ট্যের সঙ্গে মিল পায়। প্রত্যেকটা পরমাণুর বৈশিষ্ট্য তার কি? তার অষ্টম পরমাণুর বৈশিষ্ট্যের সাথে মিল পাওয়া যায় বা মিল রাখে। তাহলে দেখো এখানে যদি আমরা বলি প্রত্যেকটা পরমাণু, যেমন ধরো আমরা যদি বলি সোডিয়াম, ঠিক আছে? তাহলে সোডিয়ামের পরে কি? সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম। তাহলে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রত্যেকটা পরমাণু কি বলছে? তিনি বলছেন প্রত্যেকটা পরমাণু তার পরবর্তী অষ্টম পরমাণুর সাথে কি করে? তার বৈশিষ্ট্যের মিল রাখে। তাহলে এখানে সোডিয়াম আছে, তাহলে সোডিয়ামের পরে আমরা দেখো তো এর অষ্টম পরমাণু কোনটা? 1 2 3 4 5 6 7 8। তাহলে অষ্টম পরমাণু কোনটা? পটাশিয়াম। এখন বিজ্ঞানী নিউল্যান্ড বলছে এই সোডিয়ামের সাথে পটাশিয়ামের বৈশিষ্ট্যের মিল আছে, ঠিক আছে? তাহলে এই যে তিনি কথাটা বলছেন এটাকেই বলা হয় নিউল্যান্ডের অষ্টক নিয়ম। তাহলে অষ্টক নিয়মটা কি আমি যদি একটু বলি, অষ্টক নিয়ম, অষ্টক নিয়মটা হচ্ছে প্রত্যেক পরমাণু তার পরবর্তী
অষ্টম পরমাণুর প্রত্যেক পরমাণুর লেখো তাহলে সুবিধা হবে, প্রত্যেক পরমাণুর তার পরবর্তী অষ্টম পরমাণুর সাথে বৈশিষ্ট্যের মিল থাকে, বৈশিষ্ট্যের কি থাকে, মিল থাকে, একেই অষ্টক নিয়ম বলা হয়, একে অষ্টক নিয়ম বলা হয়। এখন দেখো এই যে অষ্টক নিয়মটা বিজ্ঞানী নিউল্যান্ড এই অষ্টক নিয়মটা একটা ছন্দের মাধ্যমে ছন্দের মাধ্যমে প্রকাশ করছেন। সেই ছন্দটা কি? সেই ছন্দটা হচ্ছে সা রে গা মা পা ধা নি সা। এখানে যদি আমরা একটা মৌল লেখা শুরু করি তাহলে দেখো এখানেও সা এখানেও সা, তার মানে এর সঙ্গে এই সাতে যে গিয়ে যে মৌলটা আসবে আমাদের তার বৈশিষ্ট্য এবং প্রথম সার যে মৌলটা তার বৈশিষ্ট্য মিলবে। এখন যদি আমরা একটু বলি, দেখো এখানে আমরা এই লাইনটাই লিখছিলাম, দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন সারে গামা পা ধা নিসা। সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন। এখানে দেখো এখানে পটাশিয়াম না, হ্যাঁ এখানে তো আমি ভুল করছি, এখানে তো কাউন্টটা শুরু হবে সোডিয়াম থেকে। একটু দেখো, একটু 1 2 3 4 5 6 7 8, তার পরবর্তী অষ্টম পরমাণু বলতে কি, পরবর্তী অষ্টম পরমাণু, তাহলে এটা থেকে কাউন্ট শুরু 1 2 3 4 5 6 7 8, তাহলে এই আর্গন হবে। হ্যাঁ, বিজ্ঞানী নিউল্যান্ড বলছেন এই সোডিয়ামের বৈশিষ্ট্য আর্গনের বৈশিষ্ট্যের সাথে কি মিল থাকে, এটাকে তিনি প্রকাশ করছেন সারে গামা পাধা নিসা দ্বারা। তার মানে তার কথা মতে এই সোডিয়ামের সাথে আর্গনের বৈশিষ্ট্য কি থাকবে, মিল থাকবে। আর এই নিয়মটাকে বলা হয় অষ্টক নিয়ম। এখানে যদি আমরা আরও কিছু একটা উদাহরণ দিই, দেখো স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানেডিয়াম, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানেডিয়াম, একটু দাঁড়াও সংকেত কি আমার ঠিক আছে, হ্যাঁ স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানেডিয়াম, তারপরে হচ্ছে ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের পরে আয়রন কোবাল্ট, 1 2 3 4 5 6 7 হলো, আয়রন কোবাল্ট নিকেল, তাহলে 8টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে নিকেলের সাথে সিলিকনের বৈশিষ্ট্যের কি পাবো আমরা, মিল পাবো। তাহলে দেখো আবার একটু বলি, এখানে একটু আমার মিস্টেক হয়েছিল, সোডিয়ামটা আমি কাউন্ট থেকে বাদ দিছিলাম। সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন, সোডিয়ামের পরবর্তী অষ্টক মৌলটা হচ্ছে আর্গন, তার মানে সোডিয়ামের সাথে আর্গনের বৈশিষ্ট্যের একটা মিল পাওয়া যাবে। এটা কি বলছে বিজ্ঞানী নিউল্যান্ড, এই নিয়মটাকে বলি আমরা অষ্টকের নিয়ম। ঠিক তেমনি এটাকে আমরা একটা এই বিজ্ঞানী একটা ছন্দের মাধ্যমে প্রকাশ করছেন, সেটা হচ্ছে সা রে গা মা পা ধা নি সা, মানে সার সাথে এই সার মিল পাওয়া যাবে। এখন তুমি সা থেকে একটা মৌল লেখা শুরু করবা, এই সাতে গিয়ে যে মৌলটা আসবে সেটার বৈশিষ্ট্য তার সাথে কি হবে, মিল থাকবে। তার মানে দেখো সোডিয়াম আর্গন, আবার সোডিয়াম, এবার দেখো সিলিকন স্ক্যান্ডিয়াম, এসসিতে স্ক্যান্ডিয়াম, সরি আমি এসআই লিখছি কেন, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানেডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল, তার কথা মতে স্ক্যান্ডিয়াম এবং নিকেলের বৈশিষ্ট্যটা কি পাওয়া যাবে, মিল পাওয়া যাবে। এই যে নিয়মটা এটাকেই বলা হয় এই নিউল্যান্ডের অষ্টক নিয়ম। কিন্তু যখন এই অষ্টক নিয়মটা আবিষ্কার হলো তখন এটা দিয়ে কিছুদিন চলার পরে গবেষণা করে দেখা গেল আসলে তো সোডিয়ামের সাথে আর্গনের মিলে না, মিলে। বর্তমানে যে পর্যায় সারণীটা আছে সেটাতে সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু আর আর্গনটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে একটা ধাতু আর একটা গ্যাস কখনো এক হয়, হয় না। তো যখন এই বৈশিষ্ট্যটা মিলল না তখন বিজ্ঞানীরা আবার গবেষণা শুরু করলো, গবেষণা করতে করতে পরবর্তীতে আবার এর 5-6 বছর পরে, এর হচ্ছে 5 বছর পরে, হ্যাঁ এই হচ্ছে নিউল্যান্ডের 5 বছর পরে 1869 সালে, কত সালে, 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ একটা তত্ত্ব প্রদান করেন। বিজ্ঞানী মেন্ডেলিভের তত্ত্বটা হচ্ছে
1889 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ একটি তত্ত্ব প্রদর্শন করেন। সেই তত্ত্বটা হচ্ছে কি, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির, দেখো এখানে পারমাণবিক ভর কথাটা নিচে দাগ দিয়ে রাখলাম, পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তখন কি বললেন, মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো এই যে নিয়মটা বা এই যে তত্ত্বটা, এই তত্ত্ব দিয়ে আমরা যখন মৌলগুলোকে সাজাইলাম তখন প্রথম অবস্থায় দেখলাম যে বেশিরভাগ মৌলগুলোর বৈশিষ্ট্য মিলে যায়, অর্থাৎ অষ্টক নিয়মের চেয়ে এটাতে বেশি মিল পাওয়া যায়। তখন মেন্ডেলিভ কি করলেন, পর্যায় সারণীটা, মেন্ডেলিভ একটা পর্যায় সারণী আবিষ্কার করলেন, যে পর্যায় সারণীতে কলাম ছিল 8টি। ভালো করে মাথায় রাখবা, কলাম ছিল 8টি আর গ্রুপ আর কলাম থেকে কি সরি সারি, কলাম ছিল 8টি আর সারি ছিল 12টি। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীর কলাম ছিল কয়টি, 8টি, আর সারি ছিল কয়টি, 12টি। কলামের আরেকটা নাম হচ্ছে গ্রুপ, আরেকটা নাম কি গ্রুপ, আর সারির আরেকটা নাম হচ্ছে পর্যায়, মাথায় রাখবা এগুলা। তাহলে গ্রুপ এবং কলাম যেটাই বলেন, গ্রুপ অথবা কলাম যেটাই বলেন এখানে কয়টি ছিল, মেন্ডেলিভের 8টি, এবং পর্যায় এবং সারি যেটাই বলেন এখানে কয়টা ছিল, 12টি। এই যে তিনি এই পর্যায় সারণীটা সাজান তখন পর্যন্ত 63টি মৌল আবিষ্কৃত হয়েছিল। কয়টি, 63টি মৌল। তাহলে ভালো করে বুঝো, বিজ্ঞানী মেন্ডেলিভ যখন বলেন মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, এই কথাটা বলার পরে আমাদের নিউল্যান্ড যে অষ্টক নিয়মটা দিছিল সেই নিয়মের চেয়ে এটাতে বেশি মিল পাওয়া যায়। তখন বিজ্ঞানীরা ওই অষ্টক নিয়ম বাদ দিয়ে এই নিয়মে শিফট করেন। তখন এই মেন্ডেলিভ একটা একটা পর্যায় সারণী আবিষ্কার করেন। কয়টি মৌল নিয়ে, 63টি মৌল নিয়ে একটা পর্যায় সারণী আবিষ্কার করেন, যে পর্যায় সারণীতে গ্রুপ বা কলাম ছিল 8টি আর পর্যায় বা সারি ছিল 12টি। ঠিক আছে, তো এটা নিয়ে যখন চলতেছে তখন চলতে চলতে ভালোই চলতেছিল, কিন্তু তখন বিজ্ঞানীরা আবার গবেষণা করে একটা সমস্যা পরিলক্ষিত করেন। সেটা হচ্ছে, তোমরা সবাই মৌল জানো, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, তাই না? তাহলে এখানে কি বলছে, পারমাণবিক ভর, তাই না? পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজায় তাহলে আর্গনের পারমাণবিক ভর কত, 40, পটাশিয়ামের কত, 39, ক্যালসিয়ামের কত, 40। দেখো এখানে আমরা ক্যালসিয়ামের কথাটা বাদ রেখি, আর্গন এবং পটাশিয়াম এই দুইটার মধ্যে তোমরা বলো তো, পারমাণবিক ভর অনুযায়ী সাজালে পটাশিয়াম আর্গন হওয়ার কথা না? মানে আগে পটাশিয়াম থাকবে, পরে কি থাকবে, আর্গন থাকবে, এটাই তো থাকার কথা। কিন্তু তোমরা 20টা মৌলের নাম মুখস্থ করছো তৃতীয় অধ্যায়ে, বলো তো ওখানে আর্গন আগে ছিল, পটাশিয়াম পরে ছিল না? ছিল কি না? ছিল। কিন্তু 18 নম্বর পারমাণবিক সংখ্যা 18 আর্গনের, 19 পটাশিয়ামের, এইভাবেই তো পড়ছে, তাই না? তার মানে আগে কি ছিল, আর্গন। ঠিক এইরকম আরো কিছু মৌলের ক্ষেত্রে দেখা গেল যে কিছু কিছু মৌল আছে যাদের পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও বৈশিষ্ট্য মিল রাখার জন্য মৌলগুলোকে আগে বসানো হয়েছে। তখন এই মেন্ডেলিভের যে তত্ত্বটা ছিল এই পারমাণবিক ভর, এটা তখন সমস্যা সৃষ্টি করে। তখন একজন বিজ্ঞানীটার নাম হচ্ছে মোসলে, সালটা যদি বলে দেই, তখন 1913 সালে বিজ্ঞানী মোসলে, 1913 সালে বিজ্ঞানী মোসলে এই যে মেন্ডেলিভের পুরা তত্ত্বটাকে ঠিক রেখে জাস্ট ভরের জায়গায় সংখ্যা কথাটা বলেন। কি বলেন, সংখ্যা। তখন তিনি বলেন মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কারণ দেখো এখানে পারমাণবিক সংখ্যা 18, 19, এখানে 18টাই আগে থাকতেছে, 19টা পরে থাকতেছে, কিন্তু ভর সংখ্যা আর্গনের 40 এবং পটাশিয়ামটা 39 হওয়া সত্ত্বেও
40টায় আগে থাকতেছে, 39টায় পরে যাচ্ছে। এই ত্রুটিটা সংশোধন করে বিজ্ঞানী মোসলে বলেন মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে এখানে কি বললাম, পারমাণবিক সংখ্যা, এ কথাটা একটু মাথায় রাখতে হবে। আর যখনই পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা মৌলগুলোকে সাজালাম তখন দেখলাম আমাদের যত ত্রুটি ছিল সব কিছুই মোটামুটি সলভ। আর তখন এইটাকে আমরা মেইন তত্ত্ব ধরে পর্যায় সারণীটিকে সাজাই। কিন্তু মেন্ডেলিফের এই পর্যায় সারণীর কি তাহলে কোনো অবদানই ছিল না? অবদান ছিল। মেন্ডেলিফের পর্যায় সারণীর অবদান ছিল, যখন পারমাণবিক ভর বলছিল তখন আমরা মৌলগুলোকে সাজাইলে ম্যাক্সিমাম মৌলই মিলে যায়, কিছু কিছু মৌলের ক্ষেত্রে মিলে না। যেমন পটাশিয়াম আর্গন আমরা একটা দেখলাম, এরকম আরও কিছু পর্যায় সারণীতে মৌল আছে যেগুলোর বৈশিষ্ট্য মিলে না। তখন এটাকে মিলানোর জন্য জাস্ট ভরের জায়গায় যখন সংখ্যা দিয়ে আমরা বসাইলাম তখন দেখলাম সকল বৈশিষ্ট্যই মিলে যায়। আর মেন্ডেলিফের এই পর্যায় সারণীর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি 63টা মৌল নিয়ে কাজ শুরু করলেও কিছু মৌলের ভবিষ্যৎবাণী করছিলেন, কিছু মৌলের, হ্যাঁ, কিছু মৌলের জন্য তিনি তার পর্যায় সারণীতে ঘর ফাঁকা রাখছিলেন এবং ভবিষ্যৎবাণী করছিলেন যে এই ফাঁকা ঘরে এইরকম মৌল আসবে। পরবর্তীতে দেখা গেছে এরকম মৌল আসলে আসছে। তো এইরকমভাবে বিভিন্ন বিভিন্ন তত্ত্ব পেরিয়ে সর্বশেষ আমাদের এই আধুনিক পর্যায় সারণীর যে ভিত্তিটা সেটা চলে আসছে, যেটা কি মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি? পারমাণবিক সংখ্যা। মাথায় থাকবে। তো এই তো আমাদের পর্যায় সারণীর যে ইতিহাস সব কিছুই গেল। এখন যে আধুনিক পর্যায় সারণী বললাম এগুলো একটু মুছে দেই, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আধুনিক পর্যায় সারণী নিয়ে দুই একটা কথা বলি, দেন আমরা আধুনিক পর্যায় সারণী নিয়ে একটা পুরো ক্লাসই করব। আধুনিক পর্যায় সারণী থেকে কয়েকটা কথা একটু মনে রাখতে হবে, তাহলে আমাদের পরবর্তীতে এই পর্যায় সারণী নিয়ে যখন পড়ব তখন সুবিধা হবে। দেখো আধুনিক পর্যায় সারণী বলতেছি, তাই না? আধুনিক পর্যায় সারণী, ওকে। এই যে আধুনিক পর্যায় সারণী, মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমাদের কলাম কয়টা ছিল? কলাম ছিল 8টি, তাই না? মেন্ডেলিফের 8টি ছিল, কিন্তু আধুনিক পর্যায় সারণীতে কলাম আছে 18টি। কলাম বা গ্রুপ কয়টি আছে? 18টি। আর পর্যায় বা সারি, আধুনিকে কলাম বা মেন্ডেলিফে পর্যায় বা সারি কয়টা ছিল? 12টি। আর এখানে কলাম বা সারি আছে 60টি। এগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। আর আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা অর্থাৎ ইউপ্যাক কর্তৃক এখন পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের সংখ্যা 118টি। এখন পর্যন্ত কতটি মৌল আবিষ্কার করছে? 118টি, 2016 সাল পর্যন্ত, যেটা তোমাদেরকে আমি তৃতীয় অধ্যায়েও পড়াইছি, তাই না? 2016 সাল পর্যন্ত ইউপ্যাক কতটি মৌল আবিষ্কার করছে? 118টি। এখন ইউপ্যাক কথাটার অর্থ কি? ইউপ্যাক কথাটার অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অ্যাপ্লাইড কি বললাম? কেমিস্ট্রি। এর কাজটা কি হচ্ছে? এর কাজটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের মৌল আবিষ্কার হচ্ছে, এটা কোথায় থেকে কোথায় প্রতিস্থাপন করতে হবে পর্যায় সারণীর, কোথায় কোন মৌলটা কাজে লাগাতে হবে, এগুলোর বিভিন্ন সংযোজন বিয়োজন সংশোধন করা। ঠিক আছে? তো আজকে আমরা পর্যায় সারণীর যে ইতিহাসটা ছিল সেটা নিয়ে পড়লাম। পরবর্তী ক্লাসে আমরা আধুনিক পর্যায় সারণীর আদ্যপ্রান্ত জানবো, দেন ধীরে ধীরে আমরা আরও পরবর্তীতে যাইতে থাকবো। তো যারা আমার ক্লাসটি দেখতেছো, যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।
তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।